প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী দল মত নির্বিশেষে সকলের সমান সুযোগ থাকবে। তাহলে যারা মামলার শিকার হচ্ছে, 255 জন সাংবাদিকের নামে ভুয়া মামলা হয়েছে, হত্যা মামলা। সাংবাদিকরা হয়তো তেলবাজি করেছে, নানান রকম অপকর্মের সঙ্গে যারা আছে তাদের থেকে সেই মামলা দিতে হবে, না দিয়ে হত্যা মামলার মধ্যে দিয়ে রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার। তো তাদের ব্যাপারেও কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সরকারের এক মাসে প্রাথমিকভাবে যেটা মনে হয় যে শুরুটা খারাপ নয়, বেশ মার্জিত ভঙ্গিতে সরকার এগুচ্ছে। তেমন কর্তৃত্ববাদের সুর যেটা আমরা নির্বাচিত অনির্বাচিত সরকারের কাছ থেকে সবসময় শুনে অভ্যস্ত। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসেও আমরা যেরকম মব সন্ত্রাসের রাজত্ব দেখলাম, মব রাজাদের নানান রকম হুঙ্কার ধ্বনি শুনলাম অথবা নিষ্ক্রিয়তা দেখলাম, ওখান থেকে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বলেই এখন পর্যন্ত আমাদের মনে হয়। যে মব সন্ত্রাস একদম যে চলে গেছে বলা যাবে না, তবে যত্রতত্র সেরকম মব সন্ত্রাসীদের আস্ফালন কমেছে, এটা একটা স্বস্তির ব্যাপার। অর্থাৎ সংসদে মানুষ চোখ রাখছে এবং সংসদ সকল আলোচনা তর্ক বিতর্কের কেন্দ্র হয়ে উঠছে। এবং বিষয়টা হচ্ছে যে কারো ব্যাপারে অভিযোগ থাকতেই পারে, কিন্তু সেটা হবে আইন আদালতে মীমাংসা হবে। ওই দিকে আমরা অনেকটা যাচ্ছি বলে মনে হচ্ছে। যদিও রেহমান সোবহান স্যার বলেছেন কয়েকদিন আগে যে রাজনৈতিক যে বন্দীতে ভরপুর কারাগারগুলো, এটা তার মতো ব্যক্তিত্ব কখন বলেন যে আসলেই কিন্তু রাজনৈতিক যেই সমস্ত বিচারগুলো, বিনা বিচারে মানুষ আছে, নানানভাবে আছে, রাজনৈতিক হেনস্থার শিকার হচ্ছে অনেক সাধারণ কর্মীরা। যদি গত সরকারের আমলে অ্যারেস্ট হওয়া না, গত সরকারের আমলের অ্যারেস্ট হওয়াগুলো এই সরকার এসে তাদেরকে সব ছেড়ে দিচ্ছে। এইবার এই যে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে সমস্ত হরে ধরে দেওয়া হয়েছে, এক মামলায় 200, 250, 500, 700, কানাডায় বসে আছেন আমাদের জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান, সে নাকি মোহাম্মদপুরে গুলি করে মেরে ফেলেছে, তাকে আসতে দেওয়া হচ্ছে না। ব্যক্তিগত রাগ বিসম্বাদের ব্যাপার সেবা, এটা সাকিব আল হাসান থেকে শুরু করে একেবারে আব্দুর রাজ্জাক, আব্দুল লতিফ পর্যন্ত সাধারণ মানুষেরাও এইটার শিকার হয়েছেন। কাজেই এই ব্যাপারে সরকারের উদ্যোগ আমরা দেখিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী দল মত নির্বিশেষে সকলের সমান সুযোগ থাকবে। তাহলে যারা মামলার শিকার হচ্ছে, 255 জন সাংবাদিকের নামে ভুয়া মামলা হয়েছে, হত্যা মামলা। সাংবাদিকরা হয়তো তেলবাজি করেছে, নানান রকম অপকর্মের সঙ্গে যারা আছে তাদের থেকে সেই মামলা দিতে হবে, না দিয়ে হত্যা মামলার মধ্যে দিয়ে রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার। তো তাদের ব্যাপারেও কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আরেকটা ব্যাপার হচ্ছে, সরকার যে নিয়োগগুলো দিচ্ছে এই এক মাসে, আমরা নিয়োগের ক্ষেত্রে সরকারের কাছে যেহেতু 2/3 আসনে তারা জিতে এসেছে, আমাদের প্রত্যাশা ছিল যে গণতান্ত্রিক একটা আচরণের প্রতি সরকারের অঙ্গীকার প্রতিফলিত হবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগুলো যেভাবে নিয়োগ হলো, একেবারে দলীয়করণ হয়ে গেল আওয়ামী লীগের মতোই। কারণ হচ্ছে যে আপনি দলবাজ শিক্ষকদেরকে যদি উপাচার্যে নিয়োগ দেন, তাহলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান আসলে স্বায়ত্তশাসিত যে প্রকৃত রূপটি আর থাকে না, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও জামাত অধ্যুষিত হয়ে উঠেছিল। সেগুলো আমরা ছাত্র নির্বাচনেও দেখেছি, সেইভাবেই আমরা আওয়ামী লীগের সময়ও দেখেছি, এই সময়েও এসে তাই হলো। তা না করে যদি একটা সার্চ কমিটি করা হতো, এবং তার পরবর্তীতে সার্চ কমিটির চাইতেও আরও ভালো হতো যদি এটা গণতান্ত্রিক উপায়ে, যেভাবে বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম, অর্থাৎ 3 জন পাস হবে, নির্বাচিত হবে, সেখান থেকে আচার্য একজনকে বাছাই করে নেবেন। ওটাই আসলে বিশ্ববিদ্যালয়ের মূল নিয়ম। সেই জায়গায় কেন সরকার গেল না, এটা আমরা বুঝতে পারলাম। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে যোগ্যতা থেকেই বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থায় নিয়োগ দেওয়া হচ্ছে। এই কথা তো আওয়ামী লীগ সরকারও বলেছে। যোগ্যতা কার চোখে দেখা হবে? বিএনপি যদি মনে করে আমার চোখে দেখা এটাই যোগ্য, তাহলে আওয়ামী লীগের সাথে আপনার পার্থক্য কোথায় থাকলো? আমরা তো চাচ্ছি গণতান্ত্রিক একটা বিধিবদ্ধতার মধ্যে আমরা প্রবেশ করি, এবং সেইটার জন্যই তো আমাদের 24-এর গণ অভ্যুত্থান। আমরা শুরু করতে পারতাম উপাচার্য থেকে। আমরা মেট্রোর এমডি বদল দেখেছি, সেখানে কিন্তু যিনি ভালো করছিলেন তাকে বদলে একজন আমলাকে দেওয়া হয়েছে। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ক্ষেত্রেও আমরা দেখলাম যে হঠাৎ করে দুপুর 2টার সময় তাকে প্রায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। এটাও প্রয়োজন ছিল না। যদি সরকার নিশ্চয়ই দলীয়করণ এক জিনিস, আর সুশাসনের নিমিত্তে প্রয়োজনীয়
যে সমস্ত নিয়োগ আরেক জিনিস। আপনি সুশাসন প্রতিষ্ঠা করতে চাইবেন, নিশ্চয়ই আপনি একটা শৃঙ্খলা এবং গণতান্ত্রিক বিধিবিধানের চর্চা করবেন। আপনি যেই সিটি কর্পোরেশনের যে প্রশাসক নিয়োগ করলেন প্রত্যেকটাতেই কিন্তু একদম দলীয় লোকজন। এখন দল ছাড়া যদি কাউকেই আপনি চোখে না পড়ে, তাহলে তো আওয়ামী লীগের যে কর্তৃত্ববাদ, গোষ্ঠীপ্রীতি, স্বজনপ্রীতি এবং দলবাজি, সেখান থেকে আমরা বেরিয়ে আসবো কি করে? কিন্তু এর আগে যে সরকারও দেখছিলাম যে কোনো ক্ষেত্রে নিয়ন্ত্রণ নাই, হ্যাঁ, অন্তর্বর্তী সরকার ছিল, বেশিরভাগ ক্ষেত্রে নিয়ন্ত্রণ ছিল না, বিশেষ করে প্রশাসনের উপর বা বিভিন্ন ক্ষেত্রে। সেখানে যদি এই সরকার চায় যে নিজের দলের লোকজনকে বসিয়ে তারপর একটা সব ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, দোষের কি খুব? না, দোষের না হলেও হয় কি, ধরেন আপনি এই সরকার কিন্তু শুধু একটি দলের না। আপনাকে বুঝতে হবে যে এই মানুষ যে দু হাত ভরে ভোট দিল, এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে একটা রায়, এবং সরকারকে দেশের সরকার হয়ে উঠতে হবে। আমাদের সরকারগুলোর সমস্যাই হচ্ছে সরকার দলীয় সরকার হয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু সেই জায়গা থেকে বেরোতে পারেনি। তারা যে সুশীল সমাজের এত বড় বড় কণ্ঠস্বর ছিলেন, চেয়ারে বসেই কিন্তু যে যার মতো করে ফায়দা লুটেছেন। ওই জায়গা থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসার সূচনা আমরা দেখতে চাই।